প্রিয় চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আমার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, তোমরা সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমাদের ফোর্থ ইয়ার যে প্রত্যেকটি কোর্স রয়েছে, প্রত্যেকটি কোর্সের তোমরা ক্লাসগুলো নিয়মিত অনলাইনে করবে। আমি আশা করছি আমরা যদি সকলে মিলে স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা যদি একটু সচেতন হই, তাহলে অতি শীঘ্রই আমরা এই যে করোনাকালীন সময়টা আমরা পার করছি, যেটা দুঃসময় পার করছি আমরা, সেই সময়টা আমরা কাটিয়ে উঠতে পারবো। শিক্ষার্থীরা, সেজন্য আমি বারবার অনুরোধ করব তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য উৎসাহ প্রদান করবে। শিক্ষার্থীরা, তোমরা জানো প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে ইবনে খালদুনের ইতিহাস দর্শন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তারই ধারাবাহিকতায় নতুন একটি টপিক অর্থাৎ ইবনে খালদুনের নতুন একটি মতবাদ আসাবিয়া তত্ত্ব নিয়ে আলোচনা করব। চলো আমরা ক্লাসটি শুরু করি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা, তোমাদের সাথে আছি। শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের কোর্সের নাম হচ্ছে সোশ্যাল ফিলোসফার্স, অর্থাৎ সমাজ দার্শনিক বৃন্দ, যেটার কোর্স কোড হচ্ছে 241713। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা হলো প্রিভিয়াস ক্লাসে ইবনে খালদুনের ইতিহাস দর্শন নিয়ে পড়েছিলাম, সুতরাং আমরা সেই সম্পর্কে আর আলোচনা করব না। আর সেই ক্লাসে কিন্তু তোমরা ইবনে খালদুনের যে জীবন এবং রচনা, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তোমরা জেনেছিলে। সেজন্য সেই ব্যাপারগুলো আজকে আর আলোচনা করব না। চলো তাহলে আমরা সরাসরি আজকে আমাদের যে টপিক আসাবিয়া তত্ত্ব, সেটাতে আমরা চলে যাই। আসাবিয়া তত্ত্বটি শুরু করার আগে আমরা একটু সূচনা দিই, যেটা বলছে ভূমিকা, সেই ভূমিকাটি দেওয়ার চেষ্টা করি। মানুষ তার অস্তিত্বের প্রয়োজনই সমাজ গঠন করে। সমাজবদ্ধ জীবন প্রণালী তার জীবনযাপনকে সহজ করে তোলে। এই সমাজ গঠনের উপাদান সম্পর্কে বিভিন্ন সমাজ ও রাষ্ট্র দার্শনিক বিভিন্ন মতবাদ প্রদান করেন। তারা সমাজ সভ্যতার উদ্ভব, বিকাশ ও পতনের যৌক্তিক কারণ আবিষ্কারের চেষ্টা করেন। আবার তাদের কেউ কেউ একটি ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার পথ নির্দেশনা দেন। বিজ্ঞানসম্মতভাবে যারা সমাজ চর্চা করেন তাদের মধ্যে ইবনে খালদুন অন্যতম। তিনি তার অমর কীর্তি মোকাদ্দেমায় মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় ক্রিয়াকলাপের যৌক্তিক ব্যাখ্যা প্রদান করেন। সমাজ ও সভ্যতার উদ্ভব, বিকাশ, পতনের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা পাওয়া যায় তার এই গ্রন্থে। আর এক্ষেত্রে তার পূর্বসূরীদের দর্শন চিন্তা তাকে ব্যাপকভাবে সাহায্য করেছে। একদিকে তিনি যেমন পূর্বসূরী মুসলিম চিন্তাবিদ ইবনে সিনা এবং ইবনে রুশদের দর্শন দ্বারা প্রভাবিত হয়েছেন, তেমনি তিনি গভীর আগ্রহের সাথে অধ্যয়ন করেন প্লেটো এবং এরিস্টটলের দর্শন। তার সমাজ ও রাষ্ট্র দর্শনের এক বিরাট স্থান দখল করে আছে আসাবিয়া তত্ত্ব। সমাজ ও রাষ্ট্র দর্শনের মূল উপাদান হিসেবে তিনি আসাবিয়ার কথা উল্লেখ করেন। আরব বেদুইনদের সহজ ও নিরাপদ জীবনযাপনের জন্য এই আসাবিয়া বা সামাজিক সংহতি বন্ধন অপরিহার্য বলে তিনি মনে করেন। এই শক্তিতে বলীয়ান হয়ে আরব বেদুইনরা প্রকৃতির বিরূপ পরিবেশে এবং অন্যান্য গোত্র কর্তৃক তৈরি এক যুদ্ধ অবস্থার মধ্যে জীবনযাপন করতে সক্ষম হতো। সেক্ষেত্রে তুমি তাহলে বুঝতে পারছো যে আসাবিয়াটা মানে কি। আসাবিয়া হচ্ছে সামাজিক সংহতি। তোমাদের কিন্তু পরীক্ষাতে আসাবিয়া শব্দটি যে না এসে যদি সামাজিক সংহতি আসে, তোমরা কিন্তু একই কোশ্চেন, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এই যে আসাবিয়া বা সামাজিক সংহতির যে এই যে অপরিহার্য বন্ধন, এটার মাধ্যমে আসলে কোনো একটি গোত্র বা গোষ্ঠী হচ্ছে তারা হচ্ছে টিকে থাকার জন্য সেটি আসলে তৈরি করে, ঠিক আছে। আসাবিয়ার অপরিসীম শক্তি কেবল নিরাপদ জীবনযাপনের মধ্যে সীমাবদ্ধ রাখতো না, এই শক্তি বলীয়ান হয়েই তারা প্রতিষ্ঠাগত নতুন কোনো রাজবংশ বা সাম্রাজ্য। তবে এই ক্ষেত্রে প্রয়োজন পড়তো ঐশী ক্ষমতা সম্পন্ন কোনো নেতার বলিষ্ঠ নেতৃত্ব। এই আসাবিয়া বা কোনো রাজবংশ প্রতিষ্ঠার মূল শক্তি হিসেবে কাজ করে। তা কোনো গোত্রের মধ্যে চিরদিন অটুট থাকে না। প্রকৃতির অন্যান্য বিষয়গুলির মতো রাজবংশ উত্থান, বিকাশ ও পতন ঘটে। একটি সাম্রাজ্য অথবা রাজবংশ উত্থানের পিছনে কাজ করে আসাবিয়ার গভীর বন্ধন। আবার এর পতনের জন্য দায়ী আসাবিয়ার নিষ্ক্রিয়তা। অর্থাৎ আমরা যদি দেখি যে একটি গোত্র বা একটি কৌমের মধ্যে যদি আসাবিয়া শক্তিশালী বন্ধন থাকে, তাহলে সেই আসাবিয়া বা সামাজিক সংহতি যদি শক্তিশালী হয়, তাহলে সেখানে কিন্তু তারা টিকে থাকে। যতই তাদের হচ্ছে প্রতিকূল পরিবেশ আসুক না কেন, তারা কিন্তু টিকে থাকে এবং সেভাবে কিন্তু একটি রাজবংশের উত্থান হয়। কিন্তু যখনই কোনো একটা গোত্রের মধ্যে বা কৌমের মধ্যে আসাবিয়ার নিষ্ক্রিয় হয়ে পড়ে বা সামাজিক সংহতি যদি নিষ্ক্রিয় হয়ে পড়ে, তাহলে কোনো রাজবংশের কিন্তু পতন অনিবার্য হয়ে ওঠে। আসাবিয়ার যে বলিষ্ঠ ক্ষমতা নিয়ে যে কোনো রাজবংশ যদি প্রতিষ্ঠা হয়, তা আস্তে আস্তে কমতে থাকে, কারণ যদি আসাবিয়ার নিষ্ক্রিয়তা দেখা দেয়।
এক পর্যায়ে বিলুপ্তি ঘটে এবং আসামিয়া বিলুপ্তির মধ্যে দিয়েই পরিসমাপ্তি ঘটে কোনো সাম্রাজ্যের বা রাজবংশের। সেক্ষেত্রে আমরা একটু ভূমিকা দিয়ে দিলাম আসাবিয়ার। এখন দেখি আসলে আসাবিয়াটা কি, একটু যদি সংজ্ঞার মতো করে বলতে চাই, যে আসাবিয়া একটি আরবি শব্দ যার অর্থ সামাজিক সংহতি বা একতা। মানুষ যখন তাদের চিন্তার সাদৃশ্য আকর্ষণে পরস্পরের সহায়তা লাভে এগিয়ে গেছে এবং সম্মিলিত প্রয়াসে পৃথিবীর বুকে অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছে, তখনই সভ্যতার জন্ম হয়েছে। আসাবিয়ার স্বরূপ বর্ণনায় ইবনে খালদুন একে সামাজিক বন্ধন হিসেবে উল্লেখ করেন। তিনি সমাজস্থ ব্যক্তিবর্গের গভীর আমরা অনুভূতি, শিক্ষার্থীরা দেখো আমরা অনুভূতি হিসেবে তিনি এটা মনে করেন। এই বন্ধনে আবদ্ধ থাকা ব্যক্তিবর্গ নিজেদেরকে কখনো নিজ গোত্র থেকে ভিন্ন কোনো সত্তা হিসেবে কল্পনা করে না। তারা সবাই মানে যেহেতু আমরা অনুভূতি মানে কি, আমরা সকলে মিলে এক, তাদের প্রত্যেকটা ব্যাপারে হচ্ছে নিজের মানে স্বার্থপর না, সেটা সবাই মিলে সামাজিক ভাবে আমাদের মানে অনুভূতিটাই ছিল আমরা অনুভূতি, ঠিক আছে। প্রত্যেকটা কাজে তারা সামাজিক বন্ধনে তারা আবদ্ধ থাকতো। এরূপ একটি সমাজে গোত্রের সদস্যবৃন্দ গোত্র কর্তৃক অর্পিত দায়িত্ব যথার্থভাবে পালন করে এবং গোত্রের যে বা কৌমের যে বিধিনিষেধ পুরোপুরি মেনে চলে। অর্থাৎ যখন আসাবিয়া বা সামাজিক সংহতি একটি কৌমের মধ্যে থাকে বা একটি গোত্রের মধ্যে থাকে, গ্রুপের মধ্যে থাকে, তখন তারা কিন্তু সেই মানে গোত্রের যে হচ্ছে দায়িত্বগুলো আছে, অর্পিত দায়িত্ব, যার উপর যে দায়িত্ব দেওয়া হয় তারা সেটা মেনে চলে, ঠিক আছে। এই সম্পর্কে অনুপম সেন বলেন, কৌম সমাজের বৈশিষ্ট্য হলো সেখানে সামাজিক সংহতি থাকে প্রবল। সমাজের প্রত্যেক ব্যক্তির নির্দিষ্ট স্থান থাকে যা তাকে সামাজিক নিরাপত্তা দেয়। কৌম সমাজে সুনির্দিষ্ট বাধা নিষেধ কাজ করে যেগুলো সমাজের দৃষ্টিতে অলঙ্ঘনীয় বলে মনে হয়। অর্থাৎ এই যে সামাজিক সংহতি, সেটা কি করে, একটা নির্দিষ্ট একটা স্থান থাকে এবং তাদেরকে কিন্তু সামাজিক নিরাপত্তা দেয় এবং একটি সুনির্দিষ্ট বাধা নিষেধ সকলকেই তখন মানতে হয়, যেহেতু তারা হচ্ছে একতাবদ্ধ হয়ে বা একটা বন্ধনে, কোনো কর্ম সমাজে কোনো বন্ধনে তারা আবদ্ধ থাকে, ঠিক আছে। শিক্ষার্থীরা আমরা এখন আসলে আসাবিয়ার উৎস সম্পর্কে জেনে নিই। আসাবিয়ার যদি উৎস আমরা দেখতে পাই যে তিনটি উৎস আমরা দেখতে পাই আসাবিয়ার ক্ষেত্রে। একটি হচ্ছে জৈবিক উৎস, একটি হচ্ছে সামাজিক উৎস, একটি হচ্ছে পরিবেশগত উৎস। অর্থাৎ আসাবিটা কোথা থেকে আসে, ঠিক আছে, মানে এই যে সামাজিক সংহতি কিভাবে আসে সেটাই হচ্ছে তার উৎস। তাহলে আমরা কয়টি উৎস দেখলাম? একটি তিনটি উৎস, একটা হচ্ছে জৈবিক উৎস, একটি সামাজিক উৎস, একটি হচ্ছে পরিবেশগত উৎস। আমরা যদি প্রথমে দেখি জৈবিক উৎস, তাহলে দেখো একই রক্তের সম্পর্কে আবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে এই আসাবিয়া দৃঢ়তর হয়, ঠিক আছে, বা গোত্রবন্ধন, আসাবিয়া বা গোত্রবন্ধন বা সামাজিক সংহতিটা দৃঢ়তর হয়। তারা অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকে, পরস্পর গভীর মমতার বন্ধনে আবদ্ধ থাকে, একে অপরের বিপদ আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। একই রক্তের সম্পর্ক আবদ্ধ ব্যক্তিবর্গ একে অন্যের সমস্যাকে নিজের সমস্যা বলে বিবেচনা করে এবং তার সমাধানে এগিয়ে আসে। অর্থাৎ সবাই বিপদের বন্ধু থাকে, ঠিক আছে। এ প্রসঙ্গে ইবনে খালদুন বলেন, বিরল ব্যতিক্রম ব্যতীত রক্তের সম্পর্কের প্রতি শ্রদ্ধা প্রদর্শন খুবই প্রাকৃতিক। তোমরা সেটা সবাই জানো শিক্ষার্থীরা, রক্তের সম্পর্কের প্রতি আমরা কিন্তু সবসময়ই শ্রদ্ধা প্রদর্শন করি এবং আমরা কিন্তু সবাই বলে না যে রক্তের বন্ধন কখনো কিন্তু শেষ হয় না, কারণ রক্তের বন্ধন কিন্তু সবসময় একই থাকে। বিরল হয়তো ব্যতিক্রম হতে পারে, কিন্তু প্রাকৃতিক ভাবেই কিন্তু আমরা রক্তের সম্পর্কে সবাই হচ্ছে দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকি। মানুষের এই অনন্য বৈশিষ্ট্যের জন্যই তারা প্রকৃতির বিরূপ পরিবেশে টিকে থাকতে সক্ষম হয়েছে, তাদের জীবনযাপন প্রণালী সহজতর করে তুলতে সক্ষম হয়েছে। সমকালীন বিজ্ঞান, বিশেষ করে বিবর্তনবাদী জীববিজ্ঞান, মানুষের সমাজবদ্ধভাবে বাস করা, একে অপরের প্রতি মমত্ববোধ প্রদর্শন অথবা একে অপরের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এসব গুণাবলীর স্বরূপ উন্মোচনের চেষ্টা করছে। মানুষের এইসব গুণাবলীকে সমকালীন জীববিজ্ঞানীরা জৈবিক বলে দাবি করেন এবং তাদের এই দাবির সাথে ইবনে খালদুনের রক্ত সম্পর্কে ব্যাখ্যা সাদৃশ্যপূর্ণ বলে আমরা বিবেচনা করতে পারি, ঠিক আছে। তাহলে ইবনে খালদুন যেটা বলে গিয়েছেন জৈবিক মানে আসাবিয়ার ক্ষেত্রে, মানে এই যে সামাজিক সংহতি, এই যে গোত্র বন্ধনটা কিভাবে আসে, উৎসটা কি, এটা হচ্ছে রক্তের যে একটা দৃঢ় বন্ধন, সেটা চলে আসে এবং আধুনিক কালে বা সমকালীন জীববিজ্ঞানীরা এটার যে এই যে রক্তের বন্ধনে যে মানুষের যে অনন্য বৈশিষ্ট্য, এটার স্বরূপ উন্মোচন করার তারা চেষ্টা করছেন। এ প্রসঙ্গে আলফ্রেড গেরার বলেন, সাধারণত আধুনিক বিজ্ঞান এবং বিশেষত বিবর্তনবাদী জীববিজ্ঞানের উদ্দেশ্য হলো মানুষের সহযোগিতায় মৌলিক শর্তাবলীকে গভীরভাবে বোঝা ও ব্যাখ্যা করা, যা ইবনে খালদুন
অববাসিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে বিশ্লেষণ করেছেন। ঠিক আছে। ইবনে খালদুনের মতে মানুষ প্রকৃতির মধ্যেই পরস্পরের সান্নিধ্যে আসার প্রবণতা রয়েছে, আবার এর একটি প্রায়োগিক দিকও রয়েছে। বেঁচে থাকার জন্যই মানুষ একে অপরের সাহায্য গ্রহণ করতে হয়। একে অপরের প্রয়োজন মেটানোর মধ্য দিয়ে তারা একটি সহজ সরল জীবন ব্যবস্থা গড়ে তোলে। ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন রকম সমাজে এই সহযোগিতার মাত্রাগত পার্থক্য থাকতে পারে, তবে সকল সমাজে এই প্রয়োজনীয়তা অপরিহার্য। একই রক্তের সম্পর্কে আবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে এই সহযোগিতার মনোভাব অধিকতর প্রবল থাকে বলে একে জৈবিক বলে মনে করা হয়। শিক্ষার্থীরা, এখন আমরা আসলে দেখি, আমরা জৈবিক উৎস সম্পর্কে জানলাম যে কিভাবে এটি ব্যাখ্যা করেছেন জৈবিক উৎসটি। এখন আমরা আসো সামাজিক উৎস নিয়ে কথা বলি। আসাবিয়া বা গোত্রপ্রীতি উৎস সম্পর্কিত আলোচনায় ইবনে খালদুন প্রধান যেটা উৎস সেটা হচ্ছে রক্ত সম্পর্ক উৎস বলে তিনি মনে করেছেন, কিন্তু তারপরেও সামাজিক সম্পর্ক এর অন্যতম একটি উৎস। দীর্ঘ সময় একই অঞ্চলে বসবাস করলে একই ব্যক্তিবর্গের মধ্যে এক প্রকার আত্মিক সম্পর্ক গড়ে ওঠে, আর তা রক্ত সম্পর্কের মতো স্থায়ী ও গভীর না হলেও এই বন্ধন একেবারেই অস্থায়ী নয়। এই আত্মিক সম্পর্কে বন্ধনে আবদ্ধ ব্যক্তিবর্গ নিজেদের বিভিন্ন সমস্যা সমাধানে একত্রে কাজ করে, একে অপরের নিরাপত্তা প্রদানে সচেষ্ট থাকে। দীর্ঘ সময় একই সংস্কৃতির মধ্যে বসবাস করা মানুষের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্কের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকে। ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা, সামাজিক উৎস যদি আমরা বলি যে তাহলে আমরা যে সমাজে বসবাস করি, আমরা যদি রক্ত সম্পর্কে নাও থাকে, তারপর আমরা পাড়া প্রতিবেশী আমাদের সাথে আশেপাশে যারা থাকে আমরা কিন্তু সকলের সাহায্য নিয়ে বেঁচে থাকি, তাই না? আমরা কিন্তু একা একা বাস করতে পারি না। তো আমাদের যে বিপদে আমরা সকলের সাহায্য নিই, এভাবে কিন্তু আমাদের মধ্যে একটি আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। ঠিক আছে। তখনই কিন্তু একটা সামাজিক সংহতি বা এই যে একটা সামাজিক বন্ধন সেটা দৃঢ়তর হয়। এ প্রসঙ্গে আলফ্রেড গেরার বলেন, কোন সম্প্রদায়ের মঙ্গলের জন্য পারস্পরিক সহযোগিতা ও সংহতি প্রয়োজন বলে ইবনে খালদুন দাবি করেন। এই সামাজিক প্রবণতার প্রধান উৎস হলো জৈবিক, এর ভিত্তি হলো পরিবার এবং জাতির একই বংশধারা। তবে এর পরিধি যারা একই পরিবারের সদস্য নয় কিন্তু একই সামাজিক বন্ধন আবদ্ধ, তাদের দিকেও বদ্ধবান। তাই না? আমরা যদিও এই আসাবিয়া বা হচ্ছে গোত্রপ্রীতি যেটাকে আমরা বলছি, বা হচ্ছে তোমাদের আমাদের সাথে সামাজিক সংহতি আমরা যেটাকে বলছি, সেটা হচ্ছে প্রথমত এটা জৈবিক, ঠিক আছে, যেটা রক্তের সম্পর্কের মাধ্যমে পাই আমরা, কিন্তু তারপরেও সামাজিক উৎসটা বা সামাজিক যে আমাদের বন্ধন রয়েছে সামাজিক ভাবেও কিন্তু আমরা এটা পেয়ে থাকি। ঠিক আছে। গোত্রের বা বংশের ভিন্নতা থাকা সত্ত্বেও একই শাসকের অধীনে দীর্ঘদিন বসবাস করার ফলে কোনো জনগোষ্ঠীর মধ্যে এরূপ একটি আত্মিক সম্পর্ক গড়ে উঠতে পারে। আর এই ক্ষেত্রে বিভিন্ন বংশের সদস্য হওয়া সত্ত্বেও শাসক অথবা শাসক গোষ্ঠীর দায়িত্ব পড়ে তাদের আশ্রিতদের নিরাপত্তা প্রদান করা, তাদের জীবনযাপন সহজ করার প্রক্রিয়ায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আবার যারা আশ্রিত তাদেরও শাসকদের সংকটকালে সহযোগিতার মনোভাব দিয়ে এগিয়ে আসে। এরূপ সামাজিক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে আসাপ্রিয়া। এসব আসাবের স্থায়িত্ব নির্ভর করে পারস্পরিক মিথস্ক্রিয়ার উপরে। ঠিক আছে। যতই আমরা পারস্পরিক যে মিথস্ক্রিয়া রয়েছে শাসক এবং শাসিতের, যত মিথস্ক্রিয়া যত গভীর হবে ততই আসাবিয়ার শক্তিশালী হবে, যত হলো নিষ্ক্রিয় হবে ততই আসাবিয়ার যে সামাজিক সংহতিটা সেটা হচ্ছে আস্তে আস্তে কমে যেতে থাকে। ঠিক আছে। তাহলে আমরা সেক্ষেত্রে জৈবিক উৎস দেখলাম, সামাজিক উৎস দেখলাম। আরেকটি উৎসের কথা ইবনে খালদুন বলেছেন, সেটা হচ্ছে পরিবেশগত উৎস। পরিবেশের ভিন্নতার সাথে আসাবের বন্ধনের দৃঢ়তার বিষয়টি জড়িত। উর্বর অঞ্চলের তুলনায় মরু ও প্রান্তর যে বসবাস করি, যারা মরু অঞ্চল বা প্রান্তরে বসবাস করে তাদের মধ্যে এই বন্ধনটা বেশি থাকে। সেক্ষেত্রে আমরা দেখলাম যে পরিবেশগত উৎস রয়েছে আসাবিয়ার। পরিবেশগত উৎস যদি আমরা বলি যে মরু এবং প্রান্ত অঞ্চলে যারা বাস করে তাদের মধ্যে এই বন্ধনটা বেশি থাকে। নগরবাসীর তুলনায় প্রান্তবাসীর মধ্যে এই বন্ধন শক্তিশালী হয়, কেননা যারা হলো মরু অঞ্চলে বাস করে বা প্রান্তরে বাস করে তারা কিন্তু একে অপরের সাহায্য ছাড়া আসলে চলতে পারে না। সেক্ষেত্রে তাদের মধ্যে সামাজিক যে বন্ধনটা সেটা অনেক দৃঢ় হয়। সেক্ষেত্রে আমরা আসাবের যে সামাজিক উৎস নিয়ে একটু আলোচনা করলাম, সেখানে আমরা দেখলাম কি যে আমরা যখন আশেপাশে আমরা একই ভৌগোলিক এলাকায় যে বাস করি সেক্ষেত্রে আমাদের কি হয়, আমরা আশেপাশে সকলের সাথে আমাদের একটি আসাবিয়ার একটা বন্ধন সামাজিক সংহতি তৈরি হচ্ছে, তাই না? কিন্তু অনেক সমাজ দার্শনিক মনে করেন
এরকম সামাজিক সংহতির জন্য একই অঞ্চলে অধিবাসী হওয়া অত্যাবশ্যকীয় নয়। বিচ্ছিন্নভাবে বসবাস করা বিভিন্ন জাতি, গোষ্ঠী, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের মধ্যেও সংহতিবোধের জন্ম নিতে পারে। এ প্রসঙ্গে হেলমুট রিটার বলেন, একই আবাসভূমি সংহতিবোধের জন্য অপরিহার্য নয়। বিস্তৃতভাবে বিচ্ছিন্ন জাতিগোষ্ঠী, জনগণ, সামাজিক শ্রেণীর সদস্যরা একে অন্যের সাথে এই সংহতির বন্ধন অনুভব করতে পারে। তবে সচরাচর এসব ক্ষেত্রে বন্ধনের গভীরতা একই গোত্র বা একই বংশের মানুষের মতো হয় না। শিক্ষার্থীরা, এখন আমরা আসো মানুষের সামাজিক জীবনে আসাবিয়ার যে গুরুত্ব সেটা নিয়ে আমরা আলোচনা করি। শিক্ষার্থীরা, আমরা তোমাদের বিভিন্ন বই থেকে ঘেটে আমি তোমাদের জন্য এই স্লাইডগুলো তৈরি করেছি। তোমরা শিক্ষার্থীরা এই ক্লাস করার সময় এই স্লাইডগুলো দেখবে এবং তোমরা কিন্তু নোট করে নেবে, ঠিক আছে? এখানে ডিটেলসে দেওয়া আছে, তোমরা নোট করে নেবে। আমি তোমাদেরকে একটু পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করছি, তোমরা নোট করে পড়বে। তোমাদের জন্য এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, প্রায় প্রত্যেক পরীক্ষায় এই কোশ্চেনটি আসে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে যদি দেখি গুরুত্ব হিসেবে, মানে সামাজিক জীবনে আসাবিয়ার গুরুত্ব, তাহলে প্রথমে দেখি যে নিরাপদ সামাজিক জীবনযাপনে আসাবিয়া সহায়তা করে, ঠিক আছে? আসাবিয়ার এই যে সংহতি, সামাজিক সংহতি, সেটা মানুষকে সহায়তা করে। ইবনে খালদুন তার মুকদ্দিমায় দেখিয়েছেন আসাবিয়া কিভাবে কোনো গোত্রের সদস্যকে একটি সহজ ও নিরাপদ জীবনযাপন সহায়তা করে। প্রকৃতির বিরূপ পরিবেশে মানুষ যখন একান্ত অসহায় ছিল, তখন মানুষের সহায়তা এগিয়ে এসেছে তারই জাতি, তারই স্বজাতি মানুষ। তাদের পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে তারা প্রকৃতির বৈরী পরিবেশে প্রকৃতির সাথে অবিরত সংগ্রাম করে এক সহজ ও নিরাপদ জীবন যাপন প্রণালী তারা গড়ে তুলতে সক্ষম হয়েছে। প্রকৃতির রাজত্বে নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করে সমাজ সভ্যতার বিকাশে ঘটাতে পেরেছে। ইবনে খালদুন মুকদ্দিমায় আরব বেদুইনদের এক কঠোর সংগ্রামী জীবনের বর্ণনা প্রদান করেছেন। সেখানে আমরা প্রধানত দুই ধরনের প্রতিকূলতা লক্ষ্য করি। একটা হচ্ছে প্রকৃতির বৈরী পরিবেশের সাথে সংগ্রাম করছে তারা, আর আরেকটি হচ্ছে মানব সৃষ্ট প্রতিকূলতার সাথে তারা সংগ্রাম করেছে। অর্থাৎ আরব বেদুইনদের মধ্যে আরব বেদুইনদের যে কঠোর পরিশ্রমী সংগ্রামী যে জীবন, সেটা বর্ণনা করেছে ইবনে খালদুন এই আসাবিয়াকে বোঝানোর জন্য, ঠিক আছে? তখন তিনি দেখেছেন কি, যে এই যে বেদুইনরা রয়েছে, আরব বেদুইনরা রয়েছে, তারা হচ্ছে দুই ধরনের প্রতিকূল পরিবেশের মধ্যে ছিল। একটা হচ্ছে তারা প্রকৃতির যে বৈরী পরিবেশ সেটার সাথে ছিল তাদের সাথে, এবং তারা হচ্ছে সেটার সাথে সংগ্রাম করেছে। একটা হচ্ছে মানব সৃষ্ট যে প্রতিকূল বৈরী পরিবেশ, সেটার সাথে তারা সংগ্রাম করেছে। তিনি বলেন যে ঊষর মরুভূমিতে নিত্য সংগ্রাম করে তারা জীবিকা নির্বাহ করত। এই জীবিকা অর্জনের পথ তাদের জন্য উন্মুক্ত ছিল না। কৃষিকাজ করার মতো উর্বর জমি অথবা পশুচারণ ভূমির পরিমাণ ছিল কম, ফলে অল্প পরিমাণ উর্বর জমি ও পশুচারণ ভূমির প্রতি বিভিন্ন যে গোত্র, সেটা হচ্ছে দৃষ্টি পড়তো, ঠিক আছে? গোত্রের দৃষ্টি পড়তো, এবং এদের দখল নিয়ে বিভিন্ন তাদের মধ্যে যে গ্রুপগুলো রয়েছে তাদের মধ্যে অবিরাম কলহ বিবাদ লেগে থাকতো। প্রকৃতির সৃষ্ট প্রতিকূলতা ও মানব সৃষ্ট প্রতিকূলতা মোকাবেলার একমাত্র হাতিয়ার ছিল আসাবিয়া। এ প্রসঙ্গে ইবনে খালদুন বলেন, কেবল গোত্রভিত্তির বন্ধনে আবদ্ধ গোত্রগুলোই মরুভূমিতে বসবাস করতে পারে। গভীর আসাবিয়া বন্ধনে আবদ্ধ কোনো গোত্রের সদস্যরা যৌথভাবে এইসব প্রতিকূলতা মোকাবেলা করে নিরাপদ জীবনযাপন করে। বিপরীতভাবে কোনো গোত্রের মধ্যে এই বন্ধনের শিথিলতা বিরাজ করলে অথবা এরূপ কোনো বন্ধনে আবদ্ধ না থাকলে মরুভূমিতে তারা নিতান্তই অসহায়। অন্য কোনো গোত্রের আক্রমণের শিকার হয়ে তা থেকে পরিত্রাণের কোনো উপায় তাদের থাকে না। অর্থাৎ এই যে মরুভূমিতে যে তারা বসবাস করতো, ঠিক আছে, বেদুনদের যে একটা সংগ্রাম ছিল, সেই সংগ্রামে কি হলো, যারা হচ্ছে এই আসাবিয়ার গভীর বন্ধনের যাদের আবদ্ধ ছিল যেসব গ্রুপগুলোর মধ্যে, সেই গ্রুপগুলো কিন্তু টিকে যেত, আর বাকিরা কিন্তু অন্যান্য গ্রুপদের মাধ্যমে হচ্ছে তারা কি হতো, হলো শিকারের, তাই না, তারা হচ্ছে বিপদের সম্মুখীন হতো, এবং তারা আস্তে আস্তে কিন্তু আক্রমণের শিকার হয়ে তারা হলো একটা গ্রুপগুলো ভেঙে যেত বা তাদের একটা অসহায় অবস্থার মধ্যে পড়তো। ইবনে খালদুন এই প্রসঙ্গে বলেন, যাদের বংশের কোনো লোকজন থাকে না তারা তাদের সাথীদের প্রতি খুব অল্পই ভালোবাসা অনুভব করে। যদি যুদ্ধের সময় বিপদে অনুধাবন করতে পারে, তবে এরকম ব্যক্তি সটকে পড়ে এবং নিজেকে রক্ষা করার পথ খুঁজে। সমর্থনবিহীন এক ভীতিকর অবস্থার ভয়ে সে আতঙ্কিত থাকে। এজন্য এরকম লোক মরুভূমিতে বসবাস করতে পারে না, তারা অন্য কোনো জাতির শিকারে পরিণত হয়, তারা তাদেরকে গ্রাস করতে চায়। অর্থাৎ যাদের হচ্ছে এসব আসাবের বন্ধন যাদের মধ্যে থাকে না, যেসব গ্রুপের মধ্যে আসাবের বন্ধনটা নেই, তাদের ক্ষেত্রে কিন্তু ধ্বংসই চলে আসে তারা, এবং হলো তারা অনেক অসহায় হয়ে পড়ে, ঠিক আছে?
তারপর যদি আমরা দেখি যে রাজকীয় কর্তৃত্ব অর্জন, এটি একটি আসাবিয়ার একটা সমাজ জীবনে মানুষের ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আসাবিয়া রাজনৈতিক দিকের ব্যাখ্যা ইবনে ইবনে খালদুনের দর্শনে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। লিন্ডা টি ডার্লি বলেন, সাধারণত আসাবিয়া সামাজিক সংহতি বা গোত্রপ্রীতি এবং রাজনৈতিক ক্ষমতার মধ্যকার পারস্পরিক সম্পর্কের বিশ্লেষণ করে। ইবনে খালদুন হচ্ছে তার যে এই যে রাজকীয় কর্তৃত্ব অর্জন করতে পারে বা রাজনৈতিক যে একটি দিক রয়েছে, এই যে ব্যাপারটি তিনি তুলে ধরেছেন তার আলোচনায়, এটি অনেক বড় একটি অবদান হিসেবে তিনি বিবেচনা করেছেন লিন্ডা। ঠিক আছে, তিনি তার এই যে আসামিয়ার ক্ষেত্রে যে রাজনৈতিক দিকের কথা ইবনে খালদুন বলেছেন সেটার প্রতি তিনি সেটাকে একটা বড় অবদান হিসেবে তিনি বিবেচনা করেছেন। ঠিক আছে, এই রাজনৈতিক দিক বর্ণনা করতে গিয়ে ইবনে খালদুন মানব প্রকৃতির ভিন্ন এক রূপ উন্মোচন করেন। এক্ষেত্রে তিনি এরিস্টটলের শরণাপন্ন হন। এরিস্টটলকে অনুসরণ করে ইবনে খালদুন ঘোষণা করেন যে মানুষ প্রকৃতিগতভাবেই রাজনৈতিক। আসাবির আলোচনা আমরা দেখেছি প্রকৃতিতে বৈরী পরিবেশে এই শক্তিতে বলীয়ান হয়ে মানুষ তার বিভিন্ন চাহিদা মিটিয়েছে, একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অথবা সম্মিলিতভাবে শত্রুর মোকাবেলা করেছে। এটি একটি সম্মিলিত শক্তি। আর এই অফুরন্ত সম্মিলিত শক্তি মানুষকে কেবল সমাজবদ্ধ শান্তিপূর্ণ জীবনযাপনে সহায়তা করে তা নয়, বরং এই শক্তিতে বলীয়ান হয়ে মানুষ তার ক্ষমতার বিস্তার ঘটাতে চায়। এক গোত্রের লোক অন্য গোত্রের উপর প্রাধান্য বিস্তার করতে চায়, একে একে অনেকগুলি গোত্রকে মানে তারা হচ্ছে মানে দখল করতে চায় অথবা পরাজিত করে তারা সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। তাই এই প্রসঙ্গে ইবনে খালদুন বলেন যে গোত্রপ্রীতির মূল লক্ষ্য হলো রাজকীয় কর্তৃত্ব অর্জন। মানুষ তাদের জীবনে একান্ত প্রয়োজনীয় বিষয়গুলি যেমন গোত্রপ্রীতির শক্তিতে মিটায়, তদ্রুপ বড় কোনো দাবি অথবা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে এই শক্তি হাতিয়ার হিসেবে কাজ করে। একটি গোত্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমমতার অনুভূতি বসবাস করার ফলে মানুষের মধ্যে সৌহার্দ্যবোধের পাশাপাশি শৃঙ্খলাবোধেরও কিন্তু সৃষ্টি হয়। এই শৃঙ্খলাবোধ তার সামাজিক জীবনযাপনে যেমন অত্যাবশ্যক, তেমনি রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে অপরিহার্য। একটি গোত্রের মধ্যে যদি পারস্পরিক বোঝাপড়া ভালো থাকে, তারা যদি সুশৃঙ্খলভাবে কোনো নেতা নেতৃত্ব মেনে চলে, তবে এই গোত্রের দ্বারা রাজ্য বা সাম্রাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব। তাহলে আমরা এখানে একটা কি বিষয় দেখলাম যে গোত্রের কর্তৃত্ব ও সাম্রাজ্য প্রতিষ্ঠা নেতৃত্ব। তার মানে কি, যেসব গোত্রের মধ্যে বা যেসব গ্রুপের মধ্যে বা যেসব কমের মধ্যে হচ্ছে তোমাদের আসাবিয়ার বন্ধনটি দৃঢ় থাকে, তারা কি হয় একসাথে তাদের মধ্যে সম্প্রীতি সৃষ্টি হয়, তারা শৃঙ্খলাবোধের সৃষ্টি হয়। তারা যদি একই নেতার হচ্ছে শাসন মেনে চলে, তাহলে কিন্তু তারা সেক্ষেত্রে এই বন্ধনে আবদ্ধ হয়ে তারা কিন্তু সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে। তার মানে একটি গোত্রের বা একটি ইয়ার লক্ষ্যই থাকে হচ্ছে রাজকীয় কর্তৃত্ব অর্জন করা। ঠিক আছে, দেখতে চাই যে মানুষ স্বাভাবিকভাবেই সুশৃঙ্খল সামাজিক জীবন কামনা করে। এই সুশৃঙ্খল সামাজিক জীবনের জন্য প্রয়োজন পড়ে সুনির্দিষ্ট আইন কানুন এবং এই সমস্ত আইন কানুন বাস্তবায়নের জন্য প্রয়োজন পড়ে দক্ষ শাসক গোষ্ঠী। এই অল্প কিছু ব্যক্তিবর্গের দ্বারা সমাজের অধিকাংশ মানুষ পরিচালিত হয়। কোনো গোত্রের সাধারণ মানুষ যে বিষয়টি বিবেচনা রাখে তা হলো তাদের গোত্র প্রধান বা দলনেতার ক্ষমতা। নিঃসন্দেহে তারা শক্তিশালী গোত্র প্রধান চায়। গোত্রের সদস্যগণ এমন এক গোত্র প্রধান চায় যে তাদের নিরাপদ জীবনযাপনে সহায়তা করতে পারে, অপর গোত্রের আক্রমণ থেকে রক্ষা করতে পারে। তবে এগুলো সবই এক সাধারণ গোত্র প্রধানের গুণাবলী। কিন্তু কোনো গোত্র প্রধান বা নেতার যদি সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে হয়, তবে তার এসব গুণাবলীর পাশাপাশি কিছু বিশেষ গুণের অধিকারী হতে হবে। জনগণের সাথে তার গোত্রপ্রীতির যে বন্ধন তা হবে অত্যন্ত শক্তিশালী। জনগণকে বোঝাতে সক্ষম হতে হবে যে আমি তোমাদেরই লোক, আমার নেতৃত্বে তোমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তি সম্ভব। আমি তোমাদের নিরাপত্তা প্রদানে সক্ষম। আমার নেতৃত্বে তোমরা অন্যান্য জাতি বা গোত্রকে পরাভূত করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম হবে। গোত্রের সাথে নেতা নিবিড় সম্পর্ক গোত্রের লোকজনের প্রতি তার গভীর ভালোবাসা তাদের বিশ্বস্ততা নেতাকে এক ঐশী ক্ষমতা প্রদান করে, যার দ্বারা সহজে সে গোত্রের সদস্যদেরকে অনুপ্রাণিত করতে পারে। গোত্রের সদস্যরাও তাকে একজন বিশ্বস্ত নির্ভরশীল নেতা বলে বিবেচনা করে এবং তাদের মধ্যে এই বিশ্বাসটুকু জন্মে যে এই নেতা নেতৃত্বে তারা নিরাপদ জীবনযাপনের পাশাপাশি অন্য গোত্রের উপর আধিপত্য বিস্তার করতে পারবে। এরকম ঐশী ক্ষমতা সম্পন্ন নেতা নেতৃত্বে কোনো গোত্র একে পর এক গোত্রকে পরাভূত করে।
পরাজিত গোত্রের সদস্যদের উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এক বিশাল সাম্রাজ্য বা রাজবংশ প্রতিষ্ঠা করে। গভীর গোত্রপ্রীতির সাথে ঐশী ক্ষমতা সমন্বয়ের ফলে কোনো নেতার পক্ষে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়। তাহলে আমরা দেখলাম কি শিক্ষার্থীরা, যে যেসব গোত্রের মধ্যে এই যে আসাবিয়ার যে বন্ধনটি রয়েছে সেই বন্ধনটি দৃঢ় থাকলে সেখান থেকে কিন্তু একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা সম্ভব হয়, এবং সাথে যদি একজন ঐশী ক্ষমতা সম্পন্ন নেতা থাকে। ঠিক আছে, এই প্রসঙ্গে ইবনে খালদুন বলেন, গোত্রপ্রীতির দ্বারা কোনো ব্যক্তি নিজ গোত্রের উপর প্রাধান্য বিস্তার করে এবং স্বাভাবিকভাবে এই ব্যক্তি অন্যান্য গোত্রের উপর প্রাধান্য বিস্তারে অগ্রসর হয়। যদি গোত্র ক্ষমতা সম্পন্ন হয় তবে তারা বাধা প্রদান করে এবং যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। ঠিক আছে, এমন অবস্থায় যে গোত্রের গোত্রপ্রীতি অধিকতর প্রবল তারাই জয় হয়। তাহলে শিক্ষার্থীরা দেখো, যেখানে হচ্ছে গোত্রপ্রীতিটা অধিকতর, অর্থাৎ আসাবিয়ার বন্ধনটা যেখানে প্রবল তারাই কিন্তু জয়ী হয়। যাদের মধ্যে পারস্পরিক বন্ধনটা দৃঢ় তারাই জয়ী হতে পারে, এবং বাকিরা কিন্তু, বাকি যে গোত্র থাকে সেটা কিন্তু পরাজিত হয়। পৃথিবীব্যাপী এটা কোনো গোত্র বা জাতির স্বাভাবিক পরিণতি। এভাবে পরাজিত দল জয়ী দলের অনুগত হবে। এই দুই দলের গোত্রপ্রীতি জয়ী দলের গোত্রপ্রীতিকে ক্ষমতার সংযোজন ঘটাবে। এভাবে তারা পূর্বাপেক্ষা অধিকতর বেশি জনগোষ্ঠীর উপর তাদের প্রাধান্য ও শাসন প্রতিষ্ঠা করবে। অর্থাৎ যারা হচ্ছে পরাজিত হবে তারা কিন্তু যারা জয়ী হবে সেসব গোত্রের অনুগত থাকে, এবং সেক্ষেত্রে কি হয়, এই যে শাসন যে প্রতিষ্ঠা করে, যে সাম্রাজ্য প্রতিষ্ঠা হলো, সেটা কিন্তু জনসংখ্যা বাড়ে, তাই না? অনেক বেশি মানুষের উপর তখন কি জনগোষ্ঠীর উপর তাদের প্রাধান্য বা শাসন প্রতিষ্ঠা করতে তারা সক্ষম হয়। তার মানে কি, এই যে তাহলে রাজকীয় যে কর্তৃত্ব অর্জন করলো, সেই অর্জনটার পিছনে তাহলে কারণটা কি? আসাবিয়ার মূল কারণ, তাই না? তাহলে আমরা মানুষের সামাজিক নিরাপত্তা এবং হচ্ছে রাজনৈতিক কর্তৃত্ব, এই দুটি ক্ষেত্রে কি দেখলাম, যে আসাবিয়ার বন্ধনটি দৃঢ় হলেই সেটি যে ভালো হয় সেটি আমরা দেখলাম। আসলে আমরা এখন কি দেখি, যে আসাবিয়ার যে প্রভাবটি রয়েছে, তার মানে কি বিজ্ঞানসম্মত ভাবে সমাজ চর্চা করা যায়। ঠিক আছে, করা যায় হচ্ছে এই যে আসাবিয়ার যে বন্ধনটি রয়েছে সেটির মাধ্যমে। ঠিক আছে, ইবনে খালদুন সাম্রাজ্য প্রতিষ্ঠার যে ব্যাখ্যা প্রদান করেছে তাতে আমরা দেখতে পাই কেবল গোত্রপ্রীতি নয়, গোত্রপ্রীতির সাথে ঐশী ক্ষমতা সম্পন্ন নেতার নেতৃত্ব একান্তভাবে অপরিহার্য সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য। এখানে ইবনে খালদুন নেতৃত্বের গুণাবলী যে বর্ণনা প্রদান করেছেন তার সাথে ম্যাক্স ওয়েবারের ঐশী কর্তৃত্বের সাদৃশ্য পরিলক্ষিত হয়। ওয়েবার ঐশী ক্ষমতার ব্যাখ্যায় বলেন, অনুষ্ঠান প্রতিষ্ঠান, সামাজিক প্রথা, নিয়ম নীতি ইত্যাদি সকল কিছুকে অতিক্রম করে নেতাই প্রণিধানযোগ্য হয়ে ওঠেন। তার কথায় আইন, তার আদেশ সকলে বিনা প্রশ্নে পালন করে, তার প্রতি থাকে প্রশ্নাতীত আনুগত্য। তবে এসবের জন্য নেতাকে একটা বন্ধুর পথ অতিক্রম করতে হয়। বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিজের ত্যাগের মধ্য দিয়ে গোত্রের লোকজনের মাঝে প্রমাণ করতে হয়, আমি তোমাদেরই লোক, সবার মাঝ থেকেও সবার থেকে আলাদা। সে বিশেষ কিছু গুণের অধিকারী হয়, বিশেষ কিছু ক্ষমতা তার থাকে, বা অনেক সময় যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যায় না। বিশেষ গুণ সম্পন্ন হওয়ার জন্য সে সকলের ভরসার প্রতীক হয়ে ওঠে। এরকম ঐশী ক্ষমতা সম্পন্ন কোন নেতার নেতৃত্বে সমাজে বৈপ্লবিক ভাবে সেসব সমাজ এগিয়ে যায়, পৃথিবীতে নিজেদের বিশেষত্ব আলাদা মর্যাদা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ইবনে খালদুন বলেন, ঐশী ক্ষমতা সম্পন্ন যোগ্য নেতা নেতৃত্বেই আসাবিয়া শক্তিতে বলিয়ান হয়ে কোনো গোত্র রাজবংশ প্রতিষ্ঠা করে। রাজবংশ প্রতিষ্ঠান ইবনে খালদুন এর ব্যাখ্যা নিঃসন্দেহে কি হচ্ছে, বিজ্ঞানসম্মত, তাই না? কোনো অলৌকিক শক্তির সাহায্যে নয়, মানুষ তাদের নিজেদের চেষ্টায় অন্যদের চেয়ে নিজেদেরকে অধিকতর যোগ্য বলে প্রমাণ করতে সক্ষম হলেই কেবল অন্যের প্রতি আধিপত্য বিস্তারে সক্ষম হয়। কোনো অলৌকিক শক্তি তাকে অধিকতর যোগ্য হিসেবে প্রতিষ্ঠা করে না, তাকে নিজের চেষ্টায় এই ক্ষমতা অর্জন করতে হয়। নিজেদের চেষ্টায় কোনো গোত্র সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, আবার এই সাম্রাজ্য পতনের কারণও তারা নিজেরাই তৈরি করে। কোনো অতি প্রাকৃতিক সত্তা সাম্রাজ্য প্রতিষ্ঠা অথবা পতনের কোনো ভূমিকা রাখে না। ইবনে খালদুনের রাজ্য বা রাজবংশ প্রতিষ্ঠার এই ব্যাখ্যা ঐতিহাসিক ঘটনাবলীর মধ্যে কার্যকর সম্পর্ক আবিষ্কার করে সমাজ ও ইতিহাসকে বাস্তবসম্মতভাবে বিজ্ঞানসম্মতভাবে অধ্যয়ন করতে শেখায়। সামাজিক ঐতিহাসিক কোনো ঘটনার পিছনে যে কারণ রয়েছে তা যথাযথভাবে আবিষ্কারে সহায়তা করে, এবং পরবর্তীকালে বিজ্ঞানসম্মতভাবে সমাজচর্চার প্রেক্ষাপট তৈরিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আমরা নিঃসন্দেহে ইবনে খালদুনের এই উদ্যোগকে মৌলিক অবদান হিসেবে বিবেচনা করতে পারি, তাই না? তাহলে আমরা যে আমাদের এই যে মানে এই যে আসাবিয়ার যে বন্ধন, এই যে আসাবিয়ার এইটা তারাই মানব জীবনে যে বিজ্ঞানসম্মত ভাবে সমাজ চর্চার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? এবং এখানে যে কোনো একটি সমাজ বা সাম্রাজ্য উত্থান পতনের যে বিজ্ঞানসম্মত যে ব্যাখ্যা, বিজ্ঞানসম্মত যে ব্যাখ্যা, সেটা কিন্তু আমরা ইবনে খালদুনের আলোচনায় পাই। এটা যে কোনো অলৌকিক কোনো ঘটনা নয়, অলৌকিক ভাবে কোনো রাজ্যের উদ্ভব হয় না, কোনো পতনও হয় না, সেটা আমরা জানতে পারি। অর্থাৎ বিজ্ঞানসম্মত ভাবে, বাস্তবসম্মত ভাবে তিনি হচ্ছে এই যে সমাজ চর্চার যে ব্যাখ্যা, সেটা কিন্তু আমরা
করতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এখন দেখি কি যে রাজবংশ পতনের যে বৈজ্ঞানিক ব্যাখ্যা সেটা আমরা ইবনে খালদুনের ইয়া থেকে আলোচনা পেয়ে থাকি, এবং এটা এর পেছনে কিন্তু কাজ করে আসাবিয়ার যে কোনো ইয়ার মধ্যে যদি রাজ্যের সাম্রাজ্যে যদি আসাবিয়ার বন্ধনটি দৃঢ় না হয়, সেই নিষ্ক্রিয় হয়ে যায়, তখন কিন্তু এই রাজবংশের পতন দেখা দেয়, তাই না? তাহলে আমরা কিন্তু এটা জেনেছিলাম, তাহলে আবার দেখো আমরা বিস্তারিতভাবে পড়ি। কেবল রাজবংশের প্রতিষ্ঠার ব্যাখ্যা ইবনে খালদুনের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি পরিচয় মেলে না, উপরন্তু কোন রাজবংশের পতনের যে ব্যাখ্যা তিনি প্রদান করেছেন সেখানে আমরা তার বিজ্ঞানসম্মত আলোচনা লক্ষ্য করি। কোন এক ঐশী ক্ষমতা সম্পন্ন নেতার বলিষ্ঠ নেতৃত্বে শক্তিশালী আসাবিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে যে রাজবংশ প্রতিষ্ঠা হয়, সেই রাজবংশের সমৃদ্ধি বিকাশ প্রভাব চিরদিন সমান থাকে না। এর বিকাশ একসময় থেমে যায়, ব্যত্যয় ঘটে এর সমৃদ্ধির। একটা রাজবংশের সমৃদ্ধির ব্যত্যয় ঘটিয়ে সেখানে আসে জরাজীর্ণতা, এবং একসময় এর পতন অবসম্ভাবী হয়ে ওঠে। ইবনে খালদুন রাজবংশের উত্থান বিকাশ ও পতনের যে ব্যাখ্যা প্রদান করেছেন তা প্রাকৃতিক বিজ্ঞানের আলোচিত বিভিন্ন বিষয়গুলির মতো। প্রকৃতিতে আমরা দেখতে পাই একটি বৃক্ষ অথবা একটি প্রাণী জন্ম নেয়, প্রাকৃতিক নিয়মে এর বিকাশ ঘটে, তবে এর বিকাশ অনন্তকাল ব্যাপী চলে না। প্রাণীভেদে অথবা বৃক্ষভেদে বিকাশের সময় তারতম্য হতে পারে, তবে একটা সময় এসে দেখা যায় সকলের বৃদ্ধি থেমে যায়, জরাজীর্ণতা গ্রাস করে আস্তে 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 কি মৃত্যুর দিকে সে এগিয়ে যায়, এবং এক সময় জীবনের পরিসমাপ্তি ঘটে। রাজবংশ প্রতিষ্ঠার পর বিকাশ লাভ করে প্রবল প্রতাপের সাথে শাসকবর্গ শাসন কার্য পরিচালনা করেন, তবে এক পর্যায়ে দেখা যায় রাজবংশ পতনের লক্ষণসমূহ আস্তে আস্তে পতনের লক্ষণসমূহ স্পষ্ট হয়ে ওঠে এবং পতন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। রাজবংশ প্রতিষ্ঠার যে উপাদানটি অনিবার্য, সেই উপাদানটি শিথিলতা এর পতনের জন্য দায়ী বলে তিনি মনে করেন। অর্থাৎ এখানে বন্ধনটির কথাই বলা হচ্ছে। প্রচন্ড শক্তিশালী আসাবিয়ার বন্ধন রাজবংশ প্রতিষ্ঠার জন্য একান্তভাবে প্রয়োজন। আবার নিজেদের মধ্যে আসাবিয়ার বন্ধনের শিথিলতা কোনো রাজবংশের পতনকে অবশ্যম্ভাবী করে তোলে। কার্যকরণ সম্পর্কের আওতায় ইবনে খালদুন রাজবংশের উদ্ভব, বিকাশ ও পতনের ব্যাখ্যা প্রদান করে বিজ্ঞানসম্মতভাবে সমাজতত্ত্ব ও ইতিহাস চর্চার পথকে সহজ করে তুলেছিলেন। এমনকি রাজবংশের স্থায়িত্ব সম্পর্কে তিনি সুস্পষ্ট বক্তব্য প্রদান করেন। কোন বংশ মর্যাদার স্থায়িত্ব সম্পর্কে খালদুন বলেন, বংশ মর্যাদার স্থায়িত্ব 4 পুরুষ পর্যন্ত বিস্তৃত থাকে। জগতের অন্যান্য বিষয়গুলি এমনকি জ্ঞানের মর্যাদাও চিরস্থায়ী নয়, তাই মানুষের গড়া রাজবংশ সভ্যতা চিরস্থায়িত্বের দাবি করতে পারে না। খালদুন বলেন, বিজ্ঞানও বিকশিত হয় এবং পরে এর বিলুপ্তি ঘটে। ইবনে খালদুনের বিজ্ঞানের স্বরূপ সম্পর্কিত এই বক্তব্য সমকালীন বিজ্ঞানের বৈশিষ্ট্যকে ধারণ করে। জ্ঞানের রাজ্যে বিজ্ঞান এক বিশেষ স্থান দখল করে আছে। সাধারণত আমরা বিশ্বাস করি বিজ্ঞান আমাদেরকে যে জ্ঞান দেয় তা নির্ভরযোগ্য জ্ঞান, তা চূড়ান্ত সত্য না হলেও আপাতত সত্য। তবে বিজ্ঞানের কোনো মতবাদ বা তত্ত্বের মর্যাদা চিরস্থায়ী নয়, নতুন একটি মতবাদ দ্বারা এটি প্রতিস্থাপিত হয়। বিজ্ঞানের রাজ্যে পরিবর্তন সাধিত হয় এবং এই প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞানের প্রগতি ঘটে, তাই না? প্রগতি মানে হচ্ছে সামনের দিকে কিন্তু আমরা সবসময় চলছি, তাই না? বিজ্ঞানের ইতিহাস বিজ্ঞানের বিকাশের এই প্রক্রিয়াকে যথার্থভাবে সমর্থন করে। তাহলে শিক্ষার্থীরা আমরা এই যে আসাবিয়ার বন্ধনে দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়েই একটি গোত্র থেকে একটি বংশে বা একটি সাম্রাজ্যের রাজবংশের একটি উত্থান হচ্ছে, কিন্তু আবার যখন এই আসাবিয়ার শিথিলতা আসে তখনই কিন্তু সেই সাম্রাজ্যের পতনটি হচ্ছে। এখানে ইবনে খালদুন কিন্তু কার্যকরণ সম্পর্কের মাধ্যমে সেটি বোঝানোর চেষ্টা করে। তাহলে কি আমরা তার এই যে আসাবিয়ার গুরুত্ব যদি আমরা মানব জীবনে বলি যে মানব জীবনে আসাবিয়ার গুরুত্ব বা সমাজ জীবনে আসাবিয়ার গুরুত্ব, তাহলে কিন্তু আমরা সমাজভাবে যদি আমরা মানে বাস্তবসম্মত ভাবে সমাজ চর্চা করতে চাই, বা আমরা কোনো রাজ্যের বংশের উত্থান বিকাশ পতন এগুলো যদি আমরা জানতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদের আসাবিয়া তত্ত্বটি আমাদের জীবনকে প্রভাবিত করে, বা আমাদের এর মাধ্যমে আমরা প্রভাবিত হই, তাই না? আমরা এর মাধ্যমে অনেক কিছু জানতে পারি আমাদের সমাজ চর্চার ক্ষেত্রে। চলো আমরা এখন দেখে নিই অর্থনীতি উন্নয়নে যে আসাবিয়ার যে ভূমিকা সেটা আমরা দেখে নিই। রাজনৈতিক অর্থনৈতিক বিষয়টি মার্ক্সীয় সমাজ দর্শনের একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। মার্ক্সবাদীরা এর গুরুত্ব উপলব্ধি করতে পেরে তা সমাজ পরিবর্তনের যে স্বপ্ন দেখতেন তার কেন্দ্রস্থলে এই বিষয়টির স্থান দিয়েছেন। তবে আমরা মার্ক্স পূর্ববর্তী মধ্যযুগের সমাজ দার্শনিক ইবনে খালদুনের সমাজ দর্শনে সমাজ পরিবর্তনের যে ব্যাখ্যা পাই তাতে অর্থনৈতিক উপাদানের গুরুত্বের বিষয়টি স্বীকৃত হয়েছে। ঠিক আছে, ইবনে খালদুন চাহিদা সরবরাহ, উৎপাদন ব্যবস্থা, উৎপাদনের সামাজিক সংগঠন, মূল্য, মুদ্রা, এমনকি বন্টন ব্যবস্থার যে বিশদ বর্ণনা মুকদ্দমায় প্রদান করেছেন তা নিঃসন্দেহে পরবর্তীকালের অর্থনীতিবিদদের তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। আর এর জন্য
বলাকিয়া বলেন, ইবনে খালদুন ব্যাপক সংখ্যক অর্থনীতির মৌলিক ধারণা এদের প্রাতিষ্ঠানিক জন্মের আগে আবিষ্কার করেন। তিনি স্মিথের পূর্বেই শ্রম বিভাজনের গুণাবলী ও প্রয়োজনীয়তা আবিষ্কার করেন এবং রিকার্ডোর পূর্বেই শ্রম মূল্যতত্ত্ব আবিষ্কার করেন। প্রতিটি মানুষই বেঁচে থাকার প্রয়োজনে অর্থনৈতিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করে। এই অর্থনৈতিক ক্রিয়াকলাপের জন্য তাকে আবার অর্থনৈতিক প্রাণী হিসেবে অভিহিত করা যায়। আর যার উদ্দেশ্য হলো উৎপাদন, তাই না শিক্ষার্থীরা? তোমরা সবাই জানো। তাহলে আমরা কিন্তু সেই মধ্যযুগের দার্শনিক ইবনে খালদুনের দর্শন চিন্তা কিন্তু এই যে আমরা সমকালীন, আমরা যে আধুনিক যুগে যে অর্থনীতির যে টার্মগুলো আছে, অর্থনীতির যে আলোচনাগুলো আছে, সেগুলো কিন্তু তার আলোচনাতে আমরা পেয়েছি। উৎপাদন প্রক্রিয়া অংশগ্রহণের মাধ্যমে সে সমাজের অন্যান্য ব্যক্তিবর্গের সাথে উৎপাদন সম্পর্ক গড়ে তোলে। মানুষের এই উৎপাদন সম্পর্ক, উৎপাদন প্রক্রিয়া ও বন্টন ব্যবস্থা, এসব বিষয়ে রাষ্ট্রের ভূমিকা কি হবে, এটি একটি মৌলিক প্রশ্ন। এই সম্পর্কিত আলোচনায় আমরা ইবনে খালদুনের এক উদার দৃষ্টিভঙ্গির পরিচয় পাই। ব্যক্তির অর্থনৈতিক কার্যাবলী সুচারুরূপে সম্পাদনের ক্ষেত্রে রাষ্ট্র সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এবং এর নিয়ন্ত্রণ যত কম হয় ততই ভালো হবে বলে ইবনে খালদুন মনে করেন। উৎপাদন ও বিপণনের প্রক্রিয়াকে সহজ করার জন্য রাষ্ট্র কাজ করবে এবং এর বিনিময়ে রাষ্ট্র যে ট্যাক্স আদায় করবে সেক্ষেত্রে রাষ্ট্রকে নমনীয় দৃষ্টিভঙ্গির পরিচয় দেওয়ার জন্য ইবনে খালদুন উপদেশ দেন। তার এইসব বক্তব্য সমকালীন অর্থনীতিবিদদের বক্তব্যের সাথে সামঞ্জস্য বলে দাবি করা হয়। ঠিক আছে, আমরা কিন্তু উপরোক্ত আলোচনায় কি দেখেছি যে সমাজ সভ্যতার বিকাশের মূল চালিকা হিসেবে কাজ করে হচ্ছে আসাবিয়া। কোন গোত্র বা রাজবংশ এই শক্তিতে বলিয়ান হয়েই প্রতিরোধ হয়ে ওঠে, নিজেদেরকে অন্যান্য বংশ থেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম হয়। আসাবের এই শক্তি কোনো সমাজের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে সমকালীন উন্নয়নবিদরা দাবি করেন। সমকালীন উন্নয়নবিদরা মনে করেন প্রাকৃতিক সম্পদ, দক্ষ শ্রমশক্তি যেমন উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি এর পিছনে সংশ্লিষ্ট জনগণের প্রত্যাশা, বাধা অতিক্রম করার মনোবল, নেতৃত্বের প্রতি দৃঢ় আস্থা, এই বিষয়গুলির উপরও ব্যাপকভাবে তারা গুরুত্ব প্রদান করেন। দক্ষ নেতৃত্বের অধীনে আসাবিয়া বলিয়ান হয়ে কোনো গোত্র বা বংশ যেমন তার সকল সদস্যের নিরাপত্তা প্রদান করতে সক্ষম, অন্য বংশ থেকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে অথবা কোনো রাজবংশ বা সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারে, তেমনি ভাবে দক্ষ নেতৃত্ব ও দৃঢ় মনোবল দিয়ে কাজ করলে কোনো জাতি বা আর্থিক অবস্থার আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম। অর্থাৎ উৎপাদন প্রক্রিয়ার যে উন্নয়ন, সেই উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আসাবিয়া একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ সামাজিক বন্ধনটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যেমন একটি উৎপাদনের ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ, দক্ষ শ্রমশক্তির প্রয়োজন, তেমনি কিন্তু আমাদের নেতৃত্ব, আমাদের আসাবিয়ার বা যে সামাজিক সংহতি, আমাদের যে দৃঢ়তা, আমাদের নেতার আদেশ পালন করার যে আস্থা, নেতাদের প্রতি যে আস্থা, সেটাও কিন্তু সমানভাবে কাজ করে কোনো অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। ঠিক আছে, তারা দাবি করেন কোন কোন ক্ষেত্রে দেখা যায় প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধ থাকা সত্ত্বেও দক্ষ নেতৃত্ব এবং জনগণের দৃঢ় মনোবলের উপর নির্ভর করে কোনো অঞ্চলের জনগণ নিজেদের ভাগ্য পরিবর্তনে সক্ষম হয়েছে। ঠিক আছে, ডিয়েটর ভাইস বলেন, বর্তমানে আসাবিয়া অর্থনৈতিক উন্নয়নে প্রয়োগ করা যেতে পারে। উন্নয়নের প্রতি নেতাদের অঙ্গীকার এবং জনগণের প্রেরণার সমন্বয়ে এটি গঠিত। গত 4 দশকে অর্থনৈতিক ক্ষেত্রে সফলতা ও ব্যর্থতার পিছনে এই দুটি বিষয় গতানুগতিক অর্থনীতির উপাদান যেমন পুঁজি, প্রাকৃতিক সম্পদ ও শ্রমশক্তির চেয়ে বেশি নির্ধারক শক্তি হিসেবে কাজ করেছে। মানুষ একা তার প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ বা উৎপাদন করতে সক্ষম নয়। সংগ্রহ বা উৎপাদন প্রক্রিয়া যে সমাজস্থ অন্যান্য ব্যক্তির সাথে একত্রিত হয়, এই একত্রিত হওয়ার মধ্য দিয়ে সে উৎপাদন বা সংগ্রহ করার কাজকে সহজ করে তোলে এবং নিজেদের চাহিদা পূরণের মধ্য দিয়ে সহজ একটি জীবনযাপন করে, তাই না? এর মধ্য দিয়ে কিন্তু এক ধরনের বন্ধন তৈরি হয়। এই বন্ধনের দৃঢ়তার উপর নির্ভর করে তাদের পারস্পরিক সহযোগিতার মাত্রা, তাই না? পারস্পরিক আদান প্রদান ও এই সম্পর্ক যদি আসাবিয়ার বন্ধনে আবদ্ধ থাকে তবে এক্ষেত্রে সফলতার মাত্রাও বেশি হবে। আর যদি আসাবিয়ার বন্ধন কম হয় তাহলে কিন্তু তাদের এই যে পারস্পরিক আদান প্রদান সেটাও কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে। ইবনে খালদুন আসাবিয়া তত্ত্বে সমাজস্থ ব্যক্তিবর্গের পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে বংশের উন্নয়নের যে দিক নির্দেশনা দিয়েছেন তার অনুরূপ দিক নির্দেশনা আমরা পাই সমকালীন উন্নয়নবিদদের নিকট থেকে। তারা দাবি করেন যে উন্নয়নের অপরিহার্য সত্য হলো রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক সংহতির দৃঢ়তা। আর এই দুটি গভীর আসাবিয়ার বন্ধনে আবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে পাওয়া যায়। আসাবিয়ার বলিষ্ঠ বন্ধনে আবদ্ধ কোন গোষ্ঠীর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজমান থাকে এবং তাদের সামাজিক ঐক্য দৃঢ় হয় বলে
কোনো কঠিন বাধাও তারা সহজে অতিক্রম করতে পারে। অর্থাৎ আমাদের এই যে আমাদের উৎপাদন ব্যবস্থা প্রত্যেকটার পেছনে যে আসাবিয়ার শক্তি এবং সামাজিক বন্ধন এবং সামাজিক ঐক্য যে দৃঢ়তর ঐক্য যে থাকে, তাহলে সেটি আমাদের উন্নয়নে যে ভূমিকা প্রদান করে সেটাই ইবনে খালদুন বলার চেষ্টা করেছেন। শিক্ষার্থীরা আমরা এখন ধর্ম প্রচারে যে আসাবিয়ার ভূমিকা সেটা নিয়েও আলোচনা করব। আসাবিয়া হলো কোনো একটি কাজ সম্পাদনের প্রাণ শক্তি। এই শক্তি এই সদস্যদের অনুপ্রেরণা যোগায় যৌথভাবে একটি অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে। এই অনুপ্রেরণাতেই কোনো একটি কঠিন কাজকে বংশের সদস্যদের বা গোত্রের সদস্যদের জন্য সহজ করে দেয়। ইবনে খালদুন দাবি করেন, কোনো ধর্ম প্রচার এবং প্রতিষ্ঠায় আসাবিয়া বা গোত্রপ্রীতি একটি অপরিহার্য উপাদান। তিনি বলেন, গোত্রপ্রীতি ছাড়া ধর্মীয় প্রচারণা বাস্তবায়ন করা যায় না। ধর্মীয় প্রচারণা সফল করার জন্য কোনো ধর্ম প্রচারককে অবশ্যই তার গোত্রের লোকজনের সমর্থন নিতে হয়। তাদের সমর্থন ব্যতীত সর্বসাধারণকে কোনো মতাদর্শে উদ্বুদ্ধ করা সম্ভব হয় না। ধর্মীয় প্রচারণায় গোত্রপ্রীতির অপরিহার্যতাকে বিচার করে ইবনে খালদুন উল্লেখ করেন, আল্লাহ এমন কোনো নবীকে পাঠাননি যিনি তার গোত্রের লোকজনের নিরাপত্তা পাননি। গোত্রপ্রীতির গুরুত্ব বোঝানোর জন্য তিনি মুকাদ্দেমায় একটি উদাহরণ তুলে ধরেন। অর্থাৎ ধর্ম প্রচারের জন্য যে এই যে আসাবিয়ার যে গুরুত্ব রয়েছে বা সামাজিক সংহতির যে গুরুত্ব রয়েছে তিনি সেটি বলেছেন ইবনে খালদুন। এর জন্য তিনি একটি উদাহরণ দেন। বাগদাদের প্রত্যন্ত অঞ্চলে একদা একটি ব্যক্তি হাজির হন যার নাম আবু হাতিম সহল বি সালমা আল আনসারি। তিনি গলায় কোরআনের কপি ঝুলিয়ে মানুষের উপস্থিত দিতেন আইন মেনে চলার জন্য এবং কোরআন ও নবীর সুন্নাহ অনুযায়ী কাজ করার জন্য। উঁচু নিচু হাশমি এবং অন্যান্য তাকে অনুসরণ করেন। তিনি তাদের প্রাসাদে উপনীত হন এবং সরকারি অফিসের দায়িত্ব নেন। এই ব্যক্তি বাগদাদে ঘুরে বেড়ান, রাস্তাঘাটে শিক্ষার্থীরা তিনি কি করছেন, এই ব্যক্তি বাগদাদে ঘুরে বেড়ান, রাস্তাঘাটে ভীতি সৃষ্টিকারীদের বের করে দেন। তিনি বলেন যে কোরআন সুন্নাহ বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধে তার সংগ্রাম চলবে। কিছুদিন পর ইব্রাহিম বি আল মাহদি তার বিরুদ্ধে সেনাদল পাঠান। তিনি পরাজিত হন এবং তার ক্ষমতা দ্রুত শেষ হয়ে যায়। কোনো রকমে পালিয়ে প্রাণ বাঁচান তিনি। এই উদাহরণ ছাড়াও এমন অনেক ব্যক্তির আবির্ভাব আমরা ইতিহাসে দেখতে পাই যারা সত্য প্রতিষ্ঠায় প্রয়াসী ছিলেন, কিন্তু সত্য প্রতিষ্ঠার জন্য যে গোত্রপ্রীতির অপরিহার্যতা রয়েছে বা আসাবিয়ার যে বন্ধনের অপরিহার্যতা রয়েছে সেটা তারা অনুধাবন করতে সক্ষম হয়নি এবং তাদের পক্ষে কোনো বংশ কাজ করেনি। ফলে তাদের এই চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। নবীদের ধর্ম প্রচারের পিছনে এই যে শক্তি, আসাবিয়ার শক্তি, এটি হলো কার্যকর ভূমিকা পালন করে। এ প্রসঙ্গে খালদুন বলেন, নবীগণ গোত্র ও পরিবারের শক্তির উপর নির্ভর করেই ধর্মীয় প্রচারণা চালান। আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি ইচ্ছা করলে কোনো ব্যক্তি দিয়ে তার বাণী প্রচার করতে পারতেন এবং উক্ত ব্যক্তিকে সর্বময় ক্ষমতা দিতে পারতেন। কিন্তু আমরা দেখতে পাই নবীগণ ধর্ম প্রচারের ক্ষেত্রে গোত্রের সদস্যদের সমর্থন পেয়েছেন এবং এক্ষেত্রে গোত্রপ্রীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে উল্লেখ্য যে যে কোনো ধর্মের প্রতিষ্ঠায় আসাবিয়া যেমন গুরুত্বপূর্ণ অবদান রাখে, আবার একই ধর্মাবলম্বী যে মানুষের মধ্যেও গভীর আসাবিয়া বন্ধন গড়ে ওঠে। নিকোলাস এস হপকিন্স বলেন, ইবনে খালদুন জোর দেন যে বেদুইনদের মধ্যকার আসাবিয়াই গোত্রপ্রীতি বা সংহতি, যেটাকে আমরা বলছি, অলস ও বিলাসিতা প্রিয় নগরকেন্দ্রিক সরকারকে উৎখাত করতে সক্ষম করে, বিশেষত এই আসাবিয়া যখন ইসলামের অনুভূতিতে সংযুক্ত থাকে। অর্থাৎ আল্লাহ তো সর্বশক্তিমান, তিনি হচ্ছে যে কোনো ব্যক্তিকে ইচ্ছা করলে কিন্তু পারতেন কোনো সর্বময় ক্ষমতা দিতে পারতেন, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে নবীগণ কোন ধর্ম প্রচার যখন করেছেন সেক্ষেত্রে তারা হচ্ছে কোনো হলো সংহতি, গোত্রপ্রীতি বা সংহতির কিন্তু মাধ্যমেই, কোনো গোত্রের মাধ্যমে তারা হচ্ছে ধর্ম প্রচার বা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। মানে তাদের যেটা বলতে চাচ্ছি যে পিছনে হচ্ছে সেটা আসাবিয়ার যে দৃঢ় বন্ধন সেটি কাজ করেছে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ এই যে আলোচনা করলাম সেটাতে আমরা কি বুঝতে পারলাম যে এই প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের আসাবিয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই না? আমাদের সামাজিক, রাজনৈতিক, সমাজ চর্চা, ধর্মীয় সব ক্ষেত্রে হচ্ছে আসাবিয়ার যে আসাবিয়াটা আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক বন্ধন যেটা রয়েছে সেটি মানব জীবনকে অনেকভাবে প্রভাবিত করছে। জাতিরাষ্ট্র গঠনের যে সংহতি
উপস্থিতি আমরা লক্ষ্য করি। এর সাথে খালদুন বর্ণিত আসাবিয়া বা গোত্রপ্রীতি পরিপূরক, একথা হয়তো বলা যাবে না। তবে মধ্যযুগের এই সমাজ দার্শনিক আসাবিয়ার যে স্বরূপ আমাদের সামনে তুলে ধরেছেন তা মানব সভ্যতার সামগ্রিক বিকাশের জন্য একটি অপরিহার্য উপাদান। ঠিক আছে, এই শক্তি আরব বেদুনের ক্ষুদ্র ক্ষুদ্র গোত্র থেকে শুরু করে সমকালীন সমাজের বিকাশ বা উন্নয়নের পিছনে অফুরন্ত প্রেরণা যোগায়। প্রাকৃতিক ও সামাজিক বিরূপ পরিবেশে টিকে থাকার জন্য এই আসাবিয়ার বন্ধন একান্তভাবে অপরিহার্য বলে খালদুন বর্ণনা করেছেন। আবার এই শক্তিতে বলিয়ান হয়েই প্রতিষ্ঠিত হয় কোনো রাজবংশ বা সাম্রাজ্য। সমকালীন সমাজ ব্যবস্থায় বিভিন্ন জনগোষ্ঠীর পিছনে উন্নয়নের পিছনে জনগণের প্রেষণ এবং নেতৃত্বের দৃঢ়তার প্রয়োজনীয়তা একান্তভাবে অপরিহার্য, এটা কিন্তু প্রমাণিত। আবার তিনি কার্যক্রম সম্পর্কের আওতায় সাম্রাজ্য, সভ্যতার উদ্ভব, বিকাশ ও পতনের যে ব্যাখ্যা প্রদান করেছেন তা নিঃসন্দেহে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। আসাবিয়ার উৎস হিসেবে রক্ত সম্পর্কে বিষয়টি ইবনে খালদুন উল্লেখ করেন। তার এই বক্তব্য সমকালীন জীববিজ্ঞানও কিন্তু সমর্থন করে। জীববিজ্ঞানে মনে করে মানুষের যে সহযোগিতার মনোভাব তা জৈবিক ও সামাজিক সাংস্কৃতিক অবস্থার ফল। আর এ থেকে প্রমাণিত হয় খালদুন বর্ণিত আসাবিয়াত উৎস সম্পর্কিত আলোচনা বর্তমান বিজ্ঞান চিন্তার বিচারেও গুরুত্বের দাবিদার। তার যৌথ চেতনা, নেতৃত্বের গুণাবলীর ধারণা, তদুপরি ক্ষমতার পালা বদলের ব্যাখ্যা পরবর্তীকালে সমাজ দার্শনিক ডুরখেম, ম্যাক্স ভেবার এবং প্যারেটোর দার্শনিক তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। আর এসব বিষয়গুলি বিবেচনা করে আমরা ইবনে খালদুনের আসাবিয়া তত্ত্বকে তার একটি চিরায়ত সৃষ্টি বলে ধরে নিতে পারি। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ইবনে খালদুনের আসাবিয়া তত্ত্ব নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। আমি তোমাদের স্লাইডগুলো তৈরি করেছি, বই থেকেই তুলে দিয়েছি, তোমরা এখান থেকে নোট করে নিবে। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। তোমাদের কাছে আশা করি তোমাদের কাছে সবার কাছে বই আছে, তোমরা বই দেখে এই স্লাইডগুলো দেখে আমার ক্লাসের কথাগুলো শুনে তোমরা একটু নোট করে ফেলবে। আশা করি তোমরা পরীক্ষা অনেক ভালো করবে। শিক্ষার্থীরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।